অনেক বেশি করাপশন ওরিয়েন্টেড, অনেক বেশি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে সমর্থন করতে গিয়ে এমন একটা কাঠামোতে বিদ্যুৎ জ্বালানি খাতকে গড়ে তুলেছেন যেটা এখন আমার জন্য আবার বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পুরনোগুলোকে রিভিউ করার কোনো সুযোগ আছে, রিনেগোশিয়েট করা? অবশ্যই আছে। সরকার যে কোনো জরুরি পরিস্থিতিতে তার বিদ্যুতের এটা শর্ত বন্ধ করা থেকে শুরু করে যে কোনো কিছু আপনার সাথে রিনেগোশিয়েট করতে পারে। কারখানাগুলো ভুগছে, তাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস দেওয়া যাচ্ছে না, বিদ্যুৎও ঠিকমতো আসলে তারা ঠিকমতো পাচ্ছে না। শ্রমিকদের যে মজুরি যেভাবে পাওয়ার কথা সেই অনুযায়ী তারা এখনও পূর্ণাঙ্গভাবে মজুরি পাচ্ছে না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিককালে যতগুলো কারখানাতে বিভিন্ন রকমের আপরাইজ হয়েছে, সে আপরাইজগুলোর একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে তাদের আগের বকেয়া বেতন। ইমার্জিন খাতে তো আর ইনসেন্টিভের সুযোগই থাকে না। আমি মনে করি পুরো ইনসেন্টিভ স্ট্রাকচারটা উল্টে দেওয়া দরকার। 2026 সালের টার্গেটটিকে ঠিক রেখেই নেগোশিয়েট করা দরকার হলো যে গ্র্যাজুয়েট পরবর্তী সময়কালে যে সুবিধাগুলো আমরা এলডিসি হিসেবে পেয়েছি এই সুবিধাগুলো যাতে কিছুটা প্রলম্বিত করা যায়। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা অনেকেই চিনি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির সেন্টার ফর পলিসি ডায়ালগ। আমরা চিনি এই প্রতিষ্ঠানকে সবাই, বাংলাদেশের অন্যতম সেরা থিঙ্ক ট্যাঙ্ক, সেটার গবেষণা পরিচালক হিসেবে কাজ করছেন এবং বাংলাদেশে একজন বলবো যে খুবই পপুলার এবং ফেমাস ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিস্ট। তার মেজর এরিয়া অফ ইন্টারেস্ট যদি আমরা কিছু বলি, অনেক ক্ষেত্রেই কাজ করেন, বাট সেটা হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস, এন্টারপ্রেনারশিপ, গ্লোবাল ভ্যালু চেইন, বাংলাদেশে আসলে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সো বিভিন্ন ধরনের ট্রেড রিলেটেড ইস্যুজে তার আরও অনেক কাজ আছে, যেটা আঞ্চলিক এবং বিভিন্ন মাল্টিল্যাটারাল লেভেলেও। সো আমরা পেয়েছি মোয়াজ্জেম ভাইকে স্টুডিওতে। দর্শক, আমরা তার থেকে আমাদের বিভিন্ন সেক্টর, স্পেশালি এক্সপোর্ট সেক্টর, এগুলোর আমরা ইনসাইট শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মোয়াজ্জেম ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, আমরা এই জন্য গ্রেটফুল। আপনাকেও ধন্যবাদ জনাব সাজ্জাদ, এবং একই সাথে টিবিএসকেও ধন্যবাদ আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। মোয়াজ্জেম ভাই, এই যে বাংলাদেশের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি জানেন যে একটা বড় ম্যাস আপরাইজিং এর ফলে যে একটা নতুন ইন্টারিম সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তো বাংলাদেশের গার্মেন্ট সেক্টর, যেটা আসলে বাংলাদেশের ইকোনমির বলা যায় যে এটা হার্ট, এবং 85% এক্সপোর্ট তারাই করে থাকে। রিসেন্ট কিছু আমরা দেখেছি যে আনরেস্ট ওই সেক্টরে, এবং এখনও স্ক্যাটার্ড, আজকেও দেখলাম একটু। তো সেখানে কিন্তু আপনার এই যে বাংলাদেশের এক্সপোর্ট অ্যাপারেল সেক্টর, এটার চ্যালেঞ্জেস এবং সম্ভাবনাটা কি দেখছেন সামনে পরিবর্তিত পরিস্থিতিতে? প্রথম কথা হলো যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসবার পর থেকে যেটা প্রত্যাশা ছিল যে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুততর সময়ে স্বাভাবিক হবে, কারণ একটা বড় মাস আপরাইজিং থেকেই যেহেতু এই সরকারের ক্ষমতা গ্রহণ। তবে সেই জায়গাটিতে আমরা দেখছি যে সময়কাল বেশি লেগে গিয়েছে, এবং এই সময়কালে অনেক ধরনের শিল্প বিরোধ, এবং অনেক সময় একই সাথে আমরা দেখেছি যে শিল্প কারখানাগুলোতে লুটতরাজও হয়েছে। আমরা মনে করি যে সেগুলো আইনগতভাবে অপরাধ। কিন্তু একই সাথে এটাও ঠিক যে শ্রম অসন্তোষের কথা বলা হচ্ছে গার্মেন্টস খাতে, সেগুলো আসলে যতটা না শ্রমিকদের সম্পর্কিত, অর্থাৎ শ্রমিকদের নিয়মকানুন না মানা সম্পর্কিত, তার থেকে বেশি সম্পর্কিত হলো এই কারখানাগুলোতে শ্রমিকদের যে মজুরি যেভাবে পাওয়ার কথা, সে মজুরি যেটি নতুনভাবে নির্ধারিত হয়েছে 2013 সালের নভেম্বরে নতুন মজুরি কাঠামোতে, সেই অনুযায়ী তারা এখনও পূর্ণাঙ্গভাবে মজুরি পাচ্ছে না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিককালে যতগুলো কারখানাতে বিভিন্ন রকমের আপরাইজ হয়েছে, সে আপরাইজগুলোর একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে তাদের আগের বকেয়া বেতন। এবং এই বকেয়া বেতনটি আসলে বোঝানো হচ্ছে যে নতুন যে মজুরি কাঠামোটি, সেই মজুরি কাঠামোর আলোকে তাদের যে বর্ধিত বেতন, এই বর্ধিত বেতনটি তারা এখনো পাননি। এবং একই সাথে এটাও ঠিক যে নতুন মজুরি কাঠামোতে গার্মেন্টস খাতে 7টি যে গ্রেড ছিল সেটিকে কমিয়ে 5টি গ্রেড করা হয়েছে। এতে করে যেটি হচ্ছে, অনেকেরই গ্রেড পরিবর্তন হওয়া নিয়ে অনেকের অসন্তোষও রয়ে গিয়েছে, কেননা তিনি মনে করছেন যে উপরের গ্রেডে যাবেন, হয়তো তাকে নিচের গ্রেডে রাখা হয়েছে, এই কারণে তিনি গ্রেড সংক্রান্ত কিছু অসন্তোষ
অসন্তোষ রয়েছে। উপরন্তু এই নতুন যে মজুরি কাঠামো দাঁড়িয়েছে সেটির আলোকে তাদের অন্যান্য যে সমস্ত সুবিধাদি দেওয়া হয়, নাইট ডিউটির জন্য অথবা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স অথবা তাদেরকে টিফিন ভাতা দেওয়া হয়, এইগুলোতেও দেখা যাচ্ছে যে সেইভাবে সমন্বয় হয়নি। এই সব কিছু মিলিয়েই আসলে সাম্প্রতিককালে শ্রমিকদের ভিতরে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এটা কি মালিকদের অনীহার কারণেই হয়নি, এই যে আপনি যে পয়েন্টসগুলো বললেন? দেখুন, সাধারণত যেটা হয় যে নতুন একটি মজুরি কাঠামো দেবার পরে বাস্তবায়নে কিছুটা সময় লাগে। তো নভেম্বর থেকে এখন অগাস্ট, এখন প্রায় 8 নভেম্বরে রয়েছে আমরা, প্রায় 12 মাসের বেশি চলে যাচ্ছে। ফলে এত সময় আসলে সাধারণত লাগে না, তার আগেই হয়ে যায়। তো সেক্ষেত্রে মালিকদের দিক থেকে দুর্বলতাটা বেশি যে নতুন মজুরি কাঠামো যেটি আসলে তাদের প্রস্তাবনাই আগের সরকার মেনে নিয়েছিল, সেটি তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারছে না। অবশ্য এই দিক থেকে মালিকদের নিজেদেরও কিছুটা চ্যালেঞ্জও যাচ্ছে, এটিও আমাদের মাথায় রাখা দরকার যে আগের বছরের থেকে এই বছরের যে সময়কাল, উভয় বছরই দেখবেন যে রপ্তানি প্রবৃদ্ধি স্রোত হয়ে গিয়েছে এবং 2022 সালে যে প্রবৃদ্ধি ছিল যেটি 22%, সেটা পরবর্তী বছরে এটা কমে 7-8% এবং এই অর্থ বছরে এটা সম্ভবত 2-3% নেমে এসছে এবং সাম্প্রতিক মাসগুলোতেও এটা খুব একটা ভালো অবস্থায় নেই। ফলে মালিকদের আয়েও এর একটা টানাপোড়েন রয়েছে, ফলে তারাও যে টাকাগুলো দিতে পারবে সেটিও না। উপরন্তু মালিকরা সাধারণত ব্যবসা করে থাকে ব্যাংকগুলোর সাথে ক্রেডিট বেসিসে। তো অনেকগুলো ব্যাংকই সাম্প্রতিককালে আপনি জানেন ক্যাশের সিচুয়েশন ভালো না এবং এই ব্যাংকগুলো তাদেরকে টাকা দিতে পারছে না। সব কিছু মিলেই শ্রমিকদের যে পাওনাদি এটি আসলে বাকি রয়ে গিয়েছে। তবে আমি যেটা বলি যে শ্রমিক অসন্তোষের এই বিষয়গুলো, শ্রমিকদের যে দাবি দেওয়া 18 দফা যেটি তারা চুক্তি স্বাক্ষর করেছেন মালিক এবং শ্রমিক পক্ষ, এটি যদি পরিপালন ঠিকমতো হয়ে যায় তাহলে কারখানা পর্যায়ে আসলে সমস্যা হওয়ার কথা না। তবে একটা জিনিস ঠিক যে শ্রমিকদের এই অসন্তোষটি কখনো বড় অসন্তোষ হবে না, এটি আসলে কারখানা কেন্দ্রিক যে সমস্ত চ্যালেঞ্জগুলো এখানেই থাকবে। কারখানাগুলো যদি তাদের পাওনাদি ঠিকমতো মিটিয়ে দিতে পারে, নতুন যে চুক্তি হয়েছে এটির আলোকে যদি যে অন্যান্য পেমেন্টসগুলো যদি ঠিকমতো দিতে পারে, আমার ধারণা যে শ্রমিকদের ভিতরে খুব বড় অসন্তোষ থাকার কথা না। রাইট। আপনার এই প্রসঙ্গে যদি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে, বিকজ আমরা জানি যে আগের সরকারের সময় এই গার্মেন্টস সেক্টরের কিন্তু মালিকরা খুব ধরেন যে রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী ছিলেন, প্রায় 30-32 জন এমপি ছিলেন, কয়েকজন মিনিস্টার। সেগুলো হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে যে সরকারের পলিসির মধ্যে তারা হয়তো প্রভাব খাটাতে পারতো। সো এখন তো আসলে নিউট্রাল বা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, সো তাদের জন্য কি সাজেশন? বিকজ এটা যেহেতু বললাম যে আমাদের এক্সপোর্টের 85% আসে এখান থেকে, এই সেক্টরকে তো আমাদের স্থিতিশীল এবং বাঁচিয়ে রাখতে হবে। সো অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে এই ধরনের অসন্তোষ বা যেগুলো বললেন আপনি এগুলো সমাধানের ক্ষেত্রে? প্রথম কথা, অন্তর্বর্তী সরকার একটি ভালো কাজ করেছেন, সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ব্যবহার করেননি। সচরাচর অন্যান্য সময় আমরা দেখতে পাই যে শ্রমিক অঞ্চলগুলোতে যখন কোনো অসন্তোষ তৈরি হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সেই জায়গাটিতে আবির্ভূত হয় এবং তারা বিভিন্ন ধরনের কেস দিয়ে শ্রমিকদেরকে দমন করে ফেলেন। তো এই সরকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে সেইভাবে ব্যবহার করেননি। আর্মির এক ধরনের ব্যাকআপ আছে এলাকাগুলোতে, তাও কিছুটা নীরবভাবে আর্মি সেই জায়গাগুলোতে এক ধরনের রেকি করছে বা পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তা আমি কেন এটা কি পজিটিভ বলছি, এর ফলে যেটা হয়েছে যে আগের সরকারের সময় মালিক পক্ষ এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এই শক্তিটিকেই অনেক সময় নেতিবাচকভাবে ব্যবহার করত এবং তারা কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চাইতো না। এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নেই, অন্তত আমি দেখতে পাচ্ছি যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ অনেক বিষয়ে তারা ঐক্যমত্য হচ্ছে, আলোচনা করছে। অসন্তোষ যেটা হচ্ছে এটাও আমি পজিটিভলি নেই, এই অর্থে যে এখন ছোট ছোট অসন্তোষ হচ্ছে, কারখানা পর্যায়গুলোতে অসন্তোষ এক একটি স্পেসিফিক 4-5টি কারখানাতে হচ্ছে। তো এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ বসছে, আগে এই বসাটাও হতো না। এই যে মালিক শ্রমিকদের মধ্যে পারস্পরিক বসা, এটাও কিন্তু এক ধরনের ইতিবাচক অগ্রগতি বলবো এবং ধারাবাহিকভাবে উভয়কে বোঝা এবং তার ফলে শ্রমিকও বুঝতে পারবেন যে মালিকদেরও কোনো কোনো ক্ষেত্রে সমস্যাদি রয়েছে, তখন তারাও তাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে নমনীয় হবে। সুতরাং এই যে পারস্পরিক বসা বোঝা, শিল্প পুলিশকে না ব্যবহার করা বা আর্মিকে সেই জায়গাগুলোতে ব্যবহার না করা, এটা প্রথম একটা ইতিবাচক দিক, এটা আমরা মনে করি। দ্বিতীয় দিক যেটি, সেটা হলো যে 18টি দফা তারা স্বাক্ষর করেছেন, সেই 18টি দফার আলোকে এটি যাতে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়।
যেমন একটা কথা ছিল যে অক্টোবরের 10 তারিখের ভিতরে বিগত 3 মাস সময়কালে যে সমস্ত বাকি পাওনাদি রয়েছে কারখানাগুলো এটা পরিশোধ করবে। এখনও দেখতে পাচ্ছেন যে অনেক কারখানা এটি পরিশোধ করছে না। এই জায়গাটিতে অ্যাসোসিয়েশনগুলোর একটা বড় ভূমিকা রয়েছে এবং সরকারের ডাইফে এবং ডলেরও একটা ভূমিকা রয়েছে যে কারখানাগুলোতে কোন কোন কারখানাগুলোতে এখনও বাকি রয়েছে এবং বাকি পাওনাদি থাকার ফলে সেই কারখানাগুলো কিভাবে তার এই বাকিতে পাওনা মিটিয়ে দিতে পারে। আগের সময়কালে একটা দেখেছি যে অ্যাসোসিয়েশনগুলো বিজিএমএ বিকেএমএ কখনো কখনো এমনও করেছে যে কারখানার মালিককে বাধ্য করেছে তার কিছু মেশিন বিক্রি করে দিতে এবং তার মাধ্যমে এই যে বাকি যেটা রয়েছে সেটি আদায় করে এটি তাকে দিয়ে এটি ব্যবস্থা করা, অথবা সরকার থেকে জরুরি ভিত্তিতে আপৎকালীন কিছু ঋণও তাদেরকে দেওয়া হয়েছে যেটা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা এই পাওনাদিগুলো পরিশোধ করেছে। সুতরাং ওই কার্যক্রমগুলো আমরা মনে করি যে দেখার সুযোগ রয়েছে। একটা বিষয় হয়েছে এর ভিতরে যে বিজিএমই এর যেহেতু পুরাতন বোর্ড যেটি সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন। অ্যাডমিনিস্ট্রেটর থাকার ফলে হয়েছে কি মালিক পক্ষের যে প্রতিনিধিত্বশীল যে অর্গানাইজেশন এই জায়গার কাজটি ঠিক মতো হয়তো হচ্ছে না। যদিও অ্যাডমিনিস্ট্রেটর চেষ্টা করেছেন, তিনি একটা গ্রুপ ফর্ম করেছেন 10 জনের, এটা ইতিবাচক দিক, কিন্তু আমি মনে করি যে সরকারের উচিত হবে অ্যাসোসিয়েশনগুলোতে বিজিএমএ বিকেএমএতে নতুন যদি নির্বাচন দেবার প্রয়োজন হয় নির্বাচনগুলো দিয়ে দেওয়া, কেননা সরকার দেখতে পাচ্ছি নির্বাচন দেওয়া শুরু করেছেন। যেমন আমরা বাফুফেতে দেখলাম নির্বাচন হয়েছে। অ্যাসোসিয়েশন লেভেল আমার মনে হয় যে বিজিএমএতে আরেকটি নির্বাচন দিয়ে নতুন একটি প্রতিনিধিত্বশীল একটি বডি যদি সেটা থাকে তারা আরও ভালোভাবে শ্রমিকদের সাথে ডিলগুলো করতে পারবে। আরেকটি যেটা এখানে বিষয় সেটা হলো যে সরকারের দিক থেকে যেটা প্রয়োজন সেটা হলো কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা। কারখানাগুলো ভুগছে, তাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস দেওয়া যাচ্ছে না, বিদ্যুৎও ঠিকমতো আসলে তারা ঠিকমতো পাচ্ছে না। সুতরাং এই জায়গাগুলোতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করাটি খুবই জরুরি যাতে এটি করা যায়। এবং একই সাথে আমরা চাচ্ছিলাম যে নতুন সরকার যেহেতু এসছেন, তো নতুন সরকারের আগমন উপলক্ষে দেশে ব্র্যান্ড বায়ারদের যদি একটি এক্সপো করা যেত। আগে যেমন হতো প্রতি বছর এই উইন্টার সিজনে দেখা যেত যে ঢাকায় একটি ট্রেড শো হতো, সেইটি সাম্প্রতিককালে বড়ভাবে অ্যাসোসিয়েশনগুলো করছে না। আমার মনে হয় যে নতুন সরকারের প্রেক্ষাপটে বাংলাদেশে যে অর্ডার দেবার মতো পরিস্থিতি রয়েছে, এক ধরনের স্বাভাবিক একটা উত্তরণ ঘটছে, এই ধরনের মেসেজগুলো দেওয়ার ক্ষেত্রে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অন্যান্য দেশের ডেভেলপমেন্ট যে এজেন্সি যেগুলো রয়েছে বা ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেগুলো রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে এরকম একটি সমন্বিত উদ্যোগ নিতে পারে। রাইট, গুড সাজেশন। মজিব ভাই, বাংলাদেশে আমরা অনেক বছর ধরে শুনি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, কিন্তু আমরা দেখছি যে গার্মেন্টসই আসলে কনসেন্ট্রেশনটা ওখানেই বেশি হচ্ছে। এখন অলমোস্ট 85% আসে পোশাক খাত থেকে। তো এই যে আমাদের অন্য খাত কেন আসলে এই যে আমরা এক্সপোর্ট করতে পারি না বা ডাইভার্সিফাই করতে পারি না, আপনার কাছে কি মনে হয় মূল কারণগুলো কি? প্রথমত হচ্ছে গার্মেন্টস খাতের এই ডাইভার্সিফিকেশনের এই ভালো করবার উৎসটি কি এটি যদি আপনি দেখেন, প্রথমত হলো যে গার্মেন্টস খাতে কিন্তু একজন এককভাবে একটি বা দুটি কোম্পানি কিন্তু লিড করে না। সেখানে আপনি 400টি গ্লোবালি কম্পিটেন্ট ফার্ম পাবেন যারা গ্লোবালি এক্সপোর্ট করছে অনেক বড়ভাবে। যদিও বাংলাদেশে হয়তো প্রায় 2300 থেকে 2400 ফ্যাক্টরি রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 3200 বলা হয়, তো কিন্তু তার ভিতরে ভালো এক্সপোর্ট করছে হয়তো 400-500 ফ্যাক্টরি এবং প্রত্যেকেই ভালো এক্সপোর্ট করতে পারছে। এইভাবে যদি বিবেচনা করেন, অন্যান্য খাতের দিকে যদি তাকান, আপনি কোনো খাতেই আপনি 2টি থেকে 3টি ফার্মের বেশি নাম করতে পারবেন না। কোনো একটি দেশের বাজার কাঠামোর ভিতরে যখন অল্প কয়েকটি ফার্ম থাকে এবং তারাই যখন বাজারে লিড করে, তারা গ্লোবাল মার্কেটে আসলে খুব বড়ভাবে এক্সপোর্ট বাড়াতে পারে না। সুতরাং প্রথম কথা হচ্ছে বাজারের ভিতরে প্রচুর সংখ্যক সম্ভাবনাময় ছোট বড় মাঝারি উদ্যোক্তার সম্মেলন ঘটানো, যেটা গার্মেন্টস খাতে রয়েছে। ছোট উদ্যোক্তা রয়েছে, মাঝারি রয়েছে, বড় রয়েছে, সাবকন্ট্রাক্টিং রয়েছে, দেশি বিনিয়োগের রয়েছে, বিদেশি বিনিয়োগের রয়েছে। দুর্ভাগ্যবশত এই ধরনের একটা কম্বিনেশন, ছোট বড় মাঝারি, দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগের কোম্পানি আমরা আর কোনো খাতে এত বড়ভাবে দেখতে পাই না। এটা একটা বড় দুর্বলতা এবং সেটা হবার কারণে হয়েছে এই কারণে যে অভ্যন্তরীণ পর্যায়েই এরকম বাজার মার্কেট স্ট্রাকচারগুলোই তৈরি হয়েছে যে আপনি প্রত্যেক খাতে 2টো কোম্পানি বা 3টি কোম্পানির বেশি আর গড়ে ওঠেনি এবং এরা এমনভাবে গড়ে উঠেছে যে তারা
তারা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত পুরোটি একই সাপ্লাই চেনের অধীনে। সেটা জুতার কথা বলেন, সেটা সিরামিক বলেন, সেটা আপনি ফুড প্রসেসিং বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, পাটের কথা, পাট তো আরও দুর্বল অবস্থা, কিন্তু অন্য যেগুলো ইমার্জিং রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই তাই। আপনি 3টি বা 4টি বেশি কোম্পানি নাম করতে পারবেন না, এরাই ফুল সাপ্লাই চেন ধরে আছে। যখন এরকম মার্কেট স্ট্রাকচার থাকে তখন সেখানে নতুন কোম্পানিও ঢুকে ভালো করতে পারে না। নিয়ম হচ্ছে যে স্মল কোম্পানি, মিডিয়াম কোম্পানিকেও যাতে ওই ধরনের মার্কেট স্ট্রাকচারে সুযোগ করতে পারে। সুতরাং যেটি দরকার সেটি হচ্ছে মার্কেট স্ট্রাকচারে এই যে বড় বড় কোম্পানিগুলো ডোমিনেন্ট রোল এক একটা বাজারে, এটি ভেঙে দেওয়া দরকার, এবং এটি ভেঙে দেওয়ার ক্ষেত্রে কিছু আইনগত সংস্কার দরকার। আমাদের দেশে বাজার কাঠামো সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনে কোথাও বলা নেই যে আপনি কত বড় করতে পারবেন, এবং এর ফলে যেটা হচ্ছে আমাদের কিছু কিছু খাতে কোম্পানিগুলো পুরো মার্কেট শেয়ারের 40%, 50%, 60% তার শেয়ার। এরকম যখনই হয় তখনই আসলে সেখানে ছোট কোম্পানি গ্রো করতে পারে না, এবং সেরকম যখন হয় তখন আসলে গ্লোবাল মার্কেটে ওই একটি বড় কোম্পানি কিন্তু গ্লোবাল মার্কেটে আপনার পণ্য বিক্রি করতে পারবে না যথেষ্ট পরিমাণে, এবং সেটি হচ্ছে আমাদের এখানে। সুতরাং আমাদের প্রথম দরকার হচ্ছে বাজারের ভিতরে পর্যাপ্ত সংখ্যক যে বড় ছোট মাঝারি উদ্যোক্তা সৃষ্টি করা, বিভিন্ন সাপ্লাই চেইনে, সামগ্রিক না সাপ্লাই চেনে রেজিস্টার্ড, তাদের পণ্যের গুণগত বিষয়গুলো দেখা, গ্লোবাল স্ট্যান্ডার্ডস মেনটেন করা, যেটা এখানে হয়ে ওঠেনি। এটা হলো একটা দিক। যে সরকারের যে সুবিধা কাঠামো, যেটাকে আমরা ইনসেন্টিভ স্ট্রাকচার বলি, এটাও আসলে খুবই বায়াসড। আমি তো মনে করি না যে গার্মেন্টস খাতে এখন ইনসেন্টিভ দরকার আছে। গার্মেন্ট খাত ইজ কোয়াইট ম্যাচিউরড, এবং তাদের এই ম্যাচুরিটি নিয়ে তাদের সার্ভাইভ করতে হবে। যদি কিছু ইনসেন্টিভ দেওয়া দরকার হয় তাহলে শুধু বিশেষ ধরনের পণ্য, বিশেষ ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করা, বা বিশেষ কোনো সামাজিক গোল, ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন এনার্জি বা ভ্যালু এডিশন, কোনো নন কটন পণ্য আপনি এক্সপোর্ট পণ্য হিসেবে ব্যবহার করবেন, অথবা কোনো ইমার্জিং মার্কেট টার্গেট করছেন যেখানে অনেক বিশাল পটেনশিয়াল আছে, সেখানে শুধু আপনি দিতে পারেন। তা না করে এখন আমাদের দেশে কয়েক রকমের ইনসেন্টিভ রয়েছে। ডোমেস্টিক টেক্সটাইল ব্যবহার করলে 2.5%, আপনি যদি সমস্ত বাজারে এক্সপোর্ট করার জন্য 1%, এগুলো দেওয়ার ফলে হয় কি যে সমস্ত যে ইনসেন্টিভ দেওয়া হয় রপ্তানিমুখী খাতগুলোর ভিতরে বলা হয়ে থাকে তার 67%ই নাকি গার্মেন্টস খাত পায়। একটা ম্যাচিউরড খাতকে যদি এত ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে আপনি ইমার্জিং খাতে তো আর ইনসেন্টিভের সুযোগই থাকে না। আমি মনে করি পুরো ইনসেন্টিভ স্ট্রাকচারটা উল্টে দেওয়া দরকার। উল্টে দেওয়া মানে হচ্ছে 67%, মানে 2/3 যাওয়া উচিত নতুন নতুন খাতে, এবং গার্মেন্টস খাতে অল্প কিছু যদি দরকার হয় সেটা হলো খুবই টার্গেটেড সিলেক্টেড কিছু বিষয়, এর নতুন প্রোডাক্ট, নতুন ধরনের প্রসেস, আর নতুন টেকনোলজি, অথবা কোনো সামাজিক গোল, ক্লাইমেট কোনো বিষয়ে গ্রিন টেকনোলজি ব্যবহার, এরকম কিছু জায়গায় রাখতে পারেন। এরকম জায়গায় আপনাকে তো করতে হবে। থার্ড, যেটি গভর্নমেন্টের পলিসির জায়গায় যে আরেকটা দুর্বলতা, আমাদের খাত ভিত্তিক পলিসি লাগবে এবং সাপ্লাই চেইন স্পেসিফিক পলিসি লাগবে। আমাদের দেশে এখন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা আমদানি পলিসি যেগুলো রয়েছে এগুলো কোনোটি খাত ভিত্তিক না। ফলে যেটা হয়েছে যে বিভিন্ন খাতের ভিতরে একজন আরেকজনের কনফ্লিক্টিং ইন্টারেস্ট রয়েছে। যেমন মনে করুন জুতা উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল বাংলাদেশে থাকার পরেও দেখা যাবে যে আমরা কাঁচামাল কিন্তু বাইরে থেকে আমদানি করি। আপনি অবাক হবেন, আমরা কিন্তু কাঁচা চামড়া বাইরে থেকে আমদানি করি, কেননা গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশি চামড়া ব্যবহার করলে আমাদের পণ্য নিতে চায় না, কেননা এগুলো পরিবেশ মানসম্পন্ন না। আপনি জানবেন যে টিম্বারল্যান্ডের কথা শুনেছেন, আমাদের এখানে কিন্তু টিম্বারল্যান্ডের জুতা তৈরি হয় কিন্তু আমাদের চামড়া দিয়ে না, এটা তৈরি হয় হলো বাইরের দেশ থেকে আমদানি করা চামড়া, সেটি দিয়ে তৈরি হয়। এই যে কনফ্লিক্টিং একটা, এই যে আমরা ডোমেস্টিক চামড়াকে এখনো কমপ্লাই করাতে পারিনি এবং আমদানিকৃত চামড়ার উৎপাদন বাড়ছে, সেটি আবার দেখা যাচ্ছে যে এই চামড়ার সাথে সাথে সিনথেটিক চামড়ার আমদানি বাড়ছে দেশের ভিতরে, আবার সিনথেটিক জুতা বাড়ছে আমাদের এখানে তৈরি। সুতরাং ওখানে আবার এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় যে আপনি আমদানি করা চামড়াকে ঠেকাতে গিয়ে উচ্চ শুল্ক দিয়ে রেখেছেন, সেই কারণে আমার এক্সপোর্ট আবার বাধাগ্রস্ত হচ্ছে, আবার আমার ডোমেস্টিক চামড়া আবার ব্যবহার হয় না। সুতরাং আমাদের সাপ্লাই চেইন স্পেসিফিক আমাদের পলিসি দরকার। আর সর্বশেষ যেটি, যে গার্মেন্টস এর ক্ষেত্রে যেটি অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রত্যেকই মার্কেট স্পেসিফিক কিছু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। যেমন আপনি যদি চামড়া জাতীয় করেন তাহলে আপনার পরিবেশ মানদণ্ড, যেমন বলা হয়ে থাকে যে লেদার সেক্টরের যে গ্লোবাল লেদার সেক্টর প্র্যাকটিস রয়েছে সেগুলো মানার একটা বিষয় রয়েছে। আপনি যদি প্রসেস ফুড যদি পাঠাতে চান তাহলে ওদের যে হেলথ এবং হাইজেনিক যে স্ট্যান্ডার্ডসগুলো সেটা আপনার কমপ্লাই করার বিষয় থাকে। আপনি যদি এগ্রিকালচারাল প্রোডাক্টস পান তাহলে সোর্স করতে হবে কি কি সার ব্যবহার করেছেন না করেছেন সেটি। সুতরাং এই ধরনের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো খুবই প্রোডাক্ট স্পেসিফিক, যে জায়গাগুলোতে আমাদের এখনো পর্যাপ্তভাবে ক্যাপাসিটি তৈরি হয়নি। সেজন্য আমরা একটি দুটি
কোম্পানি রপ্তানি করে ঠিকই, কিন্তু আমাদের রপ্তানি ভলিউম বাড়ছে না। আমাদের ফার্মাসিউটিক্যালস দেশের জন্য খুব ভালো, কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য তার যে রপ্তানি স্ট্যান্ডার্ড সেটা এখনো কিন্তু আপ টু দ্য মার্ক না। অনেক দেশে করছি কিন্তু এখনো মানে কয়েকশো মিলিয়ন ডলার, এটা $1 বিলিয়ন Right. নিচে। সুতরাং ওই ধরনের আমাদের $1 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট করে যদি আমরা আমাদের হোল মার্কেট স্ট্রাকচারগুলোকে সাজাই প্রোডাক্ট ধরে ধরে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অজনপ্রিয় পদক্ষেপ নিতে হবে, গার্মেন্টসের মতো জায়গায় রাজনৈতিক প্রভাবের কারণে চেপে গেলে হবে না, নতুন খাতকে সুযোগ দিতে হবে, এরকম ধরনের উদ্যোগ না নিলে হবে না। রাইট, আপনি ঠিকই বলেছেন যে শুধু ইনসেন্টিভের ক্ষেত্রে না, আমরা দেখেছি যে ট্যাক্স বেনিফিটও গার্মেন্ট এক্সপোর্টাররা বেশি পায়, ইন্স্যুরেন্সে তাদের প্রিমিয়াম কম দিতে হয়, পোর্টে তারা অ্যাডভান্টেজ পায়। সো বিভিন্ন ধরনের আমরাও লিখেছি। সো আসলে এটা ডাইভার্সিফাই করতে গেলে তো অন্যদের এনকারেজ করতে হবে। ইউর রাইট। মজা ভাই, আরেকটা বিষয় যে এই যে গার্মেন্টসে আমাদের ধরেন যে লো প্রোডাক্টিভিটি বা লো ভ্যালু এডিশন, কিন্তু ধরেন যে এই যে ভিয়েতনাম কত এগিয়ে যাচ্ছে, চায়না তো অলরেডি আমাদের থেকে অনেক আগানো। তো এই যে আমরা ভ্যালু এডিশনেও আমরা বাংলাদেশ কেন আসলে পিছিয়ে থাকি, এটার কারণ কি খুব সংক্ষেপে যদি কিছু বলেন? দেখুন, এক্ষেত্রে বড় কারণ হলো, প্রথমত হচ্ছে যে আমরা যেভাবে প্রচারণা করি যে আমাদের শ্রমিকদের প্রোডাক্টিভিটি কম, আসলে অতটা কম না। আমরা 2018 সালে প্রোডাক্টিভিটি একটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে আমরা ইফিসিয়েন্সি পেয়েছিলাম প্রায় 55%। কিন্তু সচরাচর বলা হয়ে থাকে যে বাংলাদেশে শ্রমিকদের ইফিসিয়েন্সি 40%-এর নিচে, কিন্তু তা না, এফিসিয়েন্সি বাড়ছে, কারণ দক্ষ শ্রমিকের ব্যবহার বাড়ছে কারখানায়। সুতরাং এই কারণে আগে চীনের সাথে যত পার্থক্য ছিল সেটা অনেক কমে এসছে। এই কারণে আমাদের শ্রমিকদের দক্ষতা আসলে আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, এটা হলো ভালো দিক। তারপরেও আমরা চীনের থেকে চীনের যেখানে 70%-এর কাছাকাছি 66%, সেটা তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির দরকার আছে। এই জায়গাটিতে কয়েক রকমের কারণ রয়েছে। প্রথমত হচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমরা এখনো বড় কারখানাগুলো যতটা প্রযুক্তিগত জায়গায় বিনিয়োগ করি, ছোট কারখানাগুলো ওইভাবে প্রযুক্তি রিস্ট্রাকচারিংটা হয় না, সেটা একটা দুর্বলতা। তৃতীয়ত হলো আমাদের শ্রমিকদের ভিতরে দক্ষতার ক্ষেত্রে, নারী শ্রমিকদের ক্ষেত্রে নতুন ধরনের প্রযুক্তি নেওয়া বা তার জন্য দক্ষ করা এটা ডিফিকাল্ট। ফলে দেখা যায় যে মালিকরাও এক ধরনের আটকে যায় যে শ্রমিকরা যা জানে ওই প্রযুক্তি ওই দক্ষতাকে ব্যবহার করে তারা থাকতে চায়, এটার কারণে বেশি আগানো যায় না। আরেকটা হচ্ছে অটোমেশন, সেটি থেকে কিছুটা হয়তো যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, যদিও সেটার বিরুদ্ধে নেতিবাচক অবস্থান রয়েছে সেখানে। তবে এক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের এখানে উদ্যোক্তাদের ভিতরে এক ধরনের নতুন ধরনের প্রযুক্তিতে যাওয়া এবং তার মাধ্যমে অনেক বেশি উৎপাদনশীলতা যাওয়া এবং তার জন্য অনেক বিনিয়োগ করা, এই জায়গাগুলোতে কিছুটা অনীহা রয়েছে। এবং তার একটা বড় কারণ হলো আমাদের লোকাল মার্কেটে বিদেশি বিনিয়োগ কিন্তু ওইভাবে এনকারেজ না। ফলে এখনো আমাদের ডোমেস্টিক এন্টারপ্রেনিয়াররাই আমাদের বড় শক্তি, এটাকে আমরা পজিটিভভাবেই দেখি। কিন্তু আমার কাছে কখনো কখনো মনে হয়েছে এই যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না, একই পণ্য আমাদের উদ্যোক্তারা বছরের পর বছর করে যাচ্ছে না, এর একটা বড় কারণ হলো উদ্যোক্তাদের অনীহা। তারা মনে করেন এই ঘেটোর ভিতরেই তারা থেকে যেতে চান, নতুন পণ্যে উত্তরণ করা যাওয়া সে উদ্যোগটাও তারা আসলে খুব বড়ভাবে ওই ঝুঁকি নিতে চান না। এই জায়গাটির ক্ষেত্রে বড় যেটা হতে পারতো প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, যদি আমরা বিদেশি বিনিয়োগকে আরো বড়ভাবে এখানে এনকারেজ করতাম, তাহলে যেটা হতো বিদেশি বিনিয়োগগুলো আসতো হলো হাইটেক ইন্ডাস্ট্রি নিয়ে, আর হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে আসতো, অনেক বেশি ডাইভার্সিফাইড পণ্য আসতো, টেকনোলজি আসতো, নোহাও আসতো। তাহলে যেটা হতো এখানে আর ধরনের কম্পিটিশন তৈরি হতো, উদ্যোক্তারাও তখন তাদের খোলস থেকে বেরিয়ে আসতো এবং তার ফলে কিন্তু সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারতো। রাইট, খুব ভালো পয়েন্ট বলেছেন অজয় ভাই। এই সঙ্গে এই প্রসঙ্গে যদি আসি যে আমাদের যে আপনার এমার্জিং এক্সপোর্ট মার্কেট, এটা ধরেন যে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল, সো এই ধরনের কিছু দেশে অনেক সম্ভাবনা আছে এবং কোনো দেশে এটা গ্রো করছিল, বাট সম্প্রতি বছরে বা মাসগুলোতে এগুলো কিন্তু আমরা দেখছি যে ওইসব মার্কেটে গ্রো করছে না। সো আসলে কি করা দরকার আমাদের উদ্যোক্তাদের, আপনার কাছে কি মনে হয়? প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের এই সাম্প্রতিক প্রবণতাটা একেবারে একটা আপেক্ষিক বিষয় এবং সেটা অন্যান্য কারণ আছে, কিন্তু কিছু কাঠামোগত দুর্বলতা রয়েছে প্রত্যেকটি বাজারের ক্ষেত্রে, সেটা আমাদের নজর নেওয়া দরকার। প্রথমে যদি আমি চীনকে দিয়ে শুরু করি, আপনি জানেন যে প্রায় সব ধরনের পণ্যে আমাদের শুল্কমুক্ত সুবিধা দেবার পরেও আমরা চীনে এখনো $1 বিলিয়ন রপ্তানি টাচ করতে পারিনি। আমাদের কখনো 700 মিলিয়ন হয়, কখনো 600 মিলিয়ন হয়, আরো নিচে থাকে। গত 2-3 বছরে এটা ডিক্লাইনিং। অদ্ভুত লাগে না যে আমাদের সব পণ্যের শূন্য শুল্ক দেবার পরেও আমরা কেন সুবিধা নেই? এর একটা বড় কারণ হলো লোকাল ভ্যালু অ্যাডিশন।
চীন আমাদেরকে যে সুবিধাটা দিয়ে থাকে সেটা হলো এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায়, যেটাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল বা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোকে যে সুবিধা দেয় সেখানে সে শূন্য শুল্ক দেবে, কিন্তু ডোমেস্টিক ভ্যালু এডিশনের ক্রাইটেরিয়া দেওয়া আছে 35%। এই যে উচ্চ অভ্যন্তরীণ মূল্য সংযোজনের যে শর্ত, এটা অধিকাংশ পণ্যই আমাদের করতে পারে না। এমনকি আমাদের গার্মেন্টসেরও একটা বড় সংখ্যক পণ্য এই অভ্যন্তরীণ মূল্য সংযোজনের 35% ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না। ফলে যেটা হয়েছে যে আমাদের মেইন পণ্যই যখন পারে না, তখন অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই সুযোগটি আরো কম, নাইও আমাদের, ফলে আমাদের রপ্তানি সেখানে বাড়ছে না। ভারতের ক্ষেত্রে আবার বিষয়টা অন্যরকম। ভারতের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ টেক্সটাইল অনেক শক্তিশালী, সুতরাং সেই টেক্সটাইল লবি সারাক্ষণই তাদের সরকারকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আসে সেটা প্রকারান্তরে চাইনিজ পণ্যই বাংলাদেশে ঢুকছে। এটা হচ্ছে তাদের যুক্তি, কেননা বাংলাদেশ চীন থেকে সমস্ত কাঁচামাল নিয়ে আসে, প্রসেস করে আমাদের এখানে রপ্তানি করছে। সুতরাং বাংলাদেশে যেন কাউন্টার ভেলিং ডিউটি আরোপ করা হয় বাংলাদেশি পণ্যের উপরে, যাতে এই ধরনের অন্য দেশের পণ্য যাতে আমাদের এখানে বেশিভাবে না যায়। তো সেটা কখনো কখনো আরোপ হয়েছে, সেটাকেও আমরা কাটিয়ে উঠতে পেরেছি। বিশেষ করে জুটের ক্ষেত্রে হয়েছিল, এটার কারণে না, অন্য কারণে সেটা হয়েছে। সুতরাং এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে। রাশিয়ার ক্ষেত্রে সমস্যাটি আবার অন্য। রাশিয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে সরাসরি ব্যাংকিং ট্রানজ্যাকশন করবার মতো সিস্টেমই এখন পর্যন্ত গড়ে ওঠেনি। সরাসরি এলসিতে তাদের সাথে, যে এলসিতে আমাদের এখানে কাজ হয় অন্যান্য দেশের সাথে, সে ধরনের এলসি বেস সিস্টেম রাশিয়ার সাথে আমরা এখনো গড়ে তুলতে পারিনি। উপরন্তু রাশিয়াতে পণ্যের ডিউটি প্রায় 35%-এর উপরে, সুতরাং সেটা দিয়ে রাশিয়াতে পারার কথা না। ঠিক একইভাবে ব্রাজিল, সাউথ আমেরিকার বাজারগুলোতেও উচ্চ শুল্ক আরোপ করা আছে, যেখানে সাউথ আফ্রিকাতে মার্কুসের অন্য দেশগুলো যারা মেম্বার কান্ট্রি, তাদের জন্য ডিউটি মাত্র 5% বা 0%। সুতরাং যে সাউথ আফ্রিকার অন্য দেশগুলো, সাউথ আমেরিকান অন্য দেশগুলো, হন্ডুরাস, যারা কিনা আমাদের পণ্যগুলো তৈরি করে, তারা অনেক কম শুল্কে সেখানে যায়। ফলে ওই অত দূরের দেশ বাংলাদেশ থেকে এত উচ্চ শুল্কে নিয়ে তাদের আসলে এটি কম্পিটিটিভ হয় না। সুতরাং বলার বিষয়টা হলো যে আপনাকে কান্ট্রি স্পেসিফিক পলিসি মেজার ঠিক করতে হবে, এবং সেটা হয়তো প্রোডাক্ট স্পেসিফিকও হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের সেই ধরনের উদ্যোগ আমরা কম দেখতে পাই। বিগত সরকারের সময় আমরা বিভিন্ন দেশে এমবাসি খুলতে দেখছি বা কনসুলেট অফিস খুলতে দেখছি, কিন্তু খুব বড়ভাবে এই যে মার্কেট স্পেসিফিক মেজার নেওয়া, ওই দেশকে কনভিন্স করা, বা ওই দেশেরও কিছু স্বার্থ দেখতে হবে আপনাকে, সে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, এরকম উদ্যোগগুলো কিন্তু আমরা বড়ভাবে দেখছি না। সুতরাং সেরকম উদ্যোগ না নিলে আপনি কিন্তু মার্কেট ডাইভার্সিফিকেশন যেটা বলি, এটা করা সম্ভব না। রাইট। মোজাম্মেল ভাই, আপনি জানেন যে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন 2026-এ শিডিউল, এবং আমরা দেখেছি যে ইন দ্য মেন টাইম বেশ কিছু ব্যবসায়ী গ্রুপ, অ্যাসোসিয়েশন, তারা ইন্টারিম গভর্নমেন্টকেও বলেছে আগে যে এই গ্র্যাজুয়েশনটা একটু পেছানো, 2 ইয়ার্স কেউ বলেছে, বা 3 ইয়ার্স। তো এটা করলে অনেকে বলছে যে আমরা এখন যেহেতু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা পেছানো উচিত। বাট আবার কেউ কেউ বলে যে এটা সম্ভব না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কি করা উচিত? আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের একটা প্রক্রিয়াগত বিষয়, এর প্রস্তুতি এবং সেটাকে সমন্বিতভাবে জাতিসংঘ থেকে যেহেতু সেটার এক ধরনের স্বীকৃতি আছে, এটাকে আমাদের ব্যবহার করা দরকার। তবে এটাও ঠিক যে সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে প্রত্যাশা ছিল যে অর্থনীতি প্রবৃদ্ধি হবে বিগত সরকারের সময়ও, এবং সাম্প্রতিককালে অস্থিরতাজনিত কারণে যে সেই প্রত্যাশা মাফিক কিন্তু আমাদের প্রবৃদ্ধি হচ্ছে না। সুতরাং সেই হিসেবে ব্যবসায়ীদের ভিতরে কিন্তু টেনশন রয়েছে। কিন্তু যেটি দেখবার বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি গ্র্যাজুয়েশনের পরেও যদি গ্র্যাজুয়েটেড এলডিসি হিসেবে যদি সমান সুযোগ সুবিধা যদি পেতে পারি, তাহলেও কিন্তু আমাদের হয়ে যায়। অর্থাৎ আমাদের 2026 সাল হলেও গ্র্যাজুয়েটেড এলডিসি হিসেবে আমরা ইউরোপিয়ান মার্কেট অ্যাক্সেস 2029 সাল পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে, যেটা এখনকার বিবেচনা আরো প্রায় 5 বছর। এর বাইরে অন্যান্য বাজারগুলোতে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আগে থেকেও নেই, সুতরাং সেটার জন্য আমাদের খুব বড় বিষয় না। কিছু সুবিধা হয়তো চীনের মতো দেশ বা ভারতের মতো জায়গায় কিছু সুবিধা পাওয়ার মতো, কিন্তু যেগুলো বললাম যে কাঠামোগত কারণগুলো না পরিবর্তন হলে শুধু শুল্ক সুবিধা দিয়ে আমরা বাজারে রপ্তানি ওখানে বাড়াতে পারছি না, যে চীনের ক্ষেত্রে যেমন যে বিষয়টি, সেই সমস্ত দিক বিবেচনা আমার কাছে মনে হয় যে 2026 সালের টার্গেটটিকে ঠিক রেখেই
নেগোশিয়েট করা দরকার হলো যে গ্র্যাজুয়েট পরবর্তী সময়কালে যে সুবিধাগুলো আমরা এলডিসি হিসেবে পেয়েছি এই সুবিধাগুলো যাতে কিছুটা প্রলম্বিত করা যায়। যেমন আমাদের ওষুধের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে আমাদের যে আইপিআর অ্যাক্ট, যেটা এলডিসি হিসেবে 2033 পর্যন্ত পাওয়ার কথা, সেটি আমরা গ্র্যাজুয়েট হয়ে গেলে 26 থেকে 33 এই 7 বছরও যদি অব্যাহতি রাখা যায় তাহলে আমার এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য আসলে ভালো হবে। ঠিক একইভাবে আমার শুল্কমুক্ত বাজার সুবিধার বিষয়গুলো যদি অন্যান্য দেশগুলো কান্ট্রি টু কান্ট্রি যদি নেগোশিয়েট করতে পারে সরকার, যে গ্র্যাজুয়েটেড এলডিসি গুলোকে তারা সুবিধা দেবে, সেটা চীনের সাথে হতে পারে, জাপানের সাথে হতে পারে বা অন্যান্য দেশের সাথে, তাহলে তার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের এই সুবিধাগুলো অব্যাহত রাখতে পারি। তবে একটা যেটা দুর্বল বিষয় আমাদের যদি 26ও থাকতো এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ যদি না থাকতো, আমরা কিন্তু খুব বড় রকমের হেলদোল দেখি না আমাদের বেসরকারি খাতের উদ্যোক্তাদের এটাকে টার্গেট করে নিজেদের রিফর্মের। সুতরাং আমি খুব ভয় থাকি যে আপনি সময়কাল বাড়াতে পারেন, কিন্তু এদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না প্রস্তুতির জন্য আর্জ থাকবে না, রিফর্ম নেওয়ার জন্য উদ্যোগটা থাকবে না, সব সময় আমাদের উদ্যোক্তাদের মধ্যে প্রায়ই দেখা গিয়েছে যখন ব্রিজ আসবে তখন ব্রিজ পার হবার জন্য তারা চেষ্টা শুরু করবেন। সুতরাং এটা 26 বা 36 না, আসলে এটা সবসময়ই আমাদের জন্য এটা ওই শেষ মুহূর্তেরই উদ্যোগ হিসেবে থেকে যাবে। এটা দুর্ভাগ্য আমাদের, কিন্তু সরকার এবং মালিক পক্ষ বা অন্যান্য স্টেক হোল্ডারদের আসলে উদ্যোগ নেওয়া দরকার এখন থেকেই, যাতে 26 বা 29 যাই হোক, যা সময় আছে এই সময়টিকে যাতে আমরা পর্যাপ্তভাবে গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়কালের জন্য প্রস্তুত নিতে পারি। মজিব ভাই, আপনি আলোচনার মধ্যে একটা সময় বললেন যে এই যে আমাদের ফ্যাক্টরিজগুলো, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিজগুলো দেখা যাচ্ছে যে যথেষ্ট গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছে না, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে আমরা যদি দেখি বিগত সরকারের এই খাতে কিন্তু প্রচুর বিনিয়োগ করেছে দেশি বিদেশি। তারপরে প্রাইস, আপনি জানেন যে 2023 সালে অনেক প্রাইস হাইক করেছে, যেখানে ব্যবসায়ীদের একটা শর্ত ছিল যে ওকে আমরা প্রাইস দিব কিন্তু আমাদের আনইন্টারাপ্টেড সাপ্লাই দিতে হবে। কিন্তু সেই প্রবলেমটা ধরেন যে আপনি এখনও বলছেন যে সেটা এখনও ওই ফ্যাক্টরিগুলো ফেস করছে। তো এটা আসলে কেন ঘটলো? এত বিনিয়োগের পরে এত কিছু আমরা শুনলাম, তো তারপরেও কেন আসলে এই যে সাপ্লাইটা আমাদের ইন্ডাস্ট্রি যদি না পায় তাহলে তো কোনো লাভ হবে না। দেখুন, বিগত সরকারের সময় আমরা যতগুলো সাকসেস বলে থাকি তার ভিতরে বিদ্যুৎ খাতে একটা সাকসেস ছিল, যেটাতে তাকে সারা দেশে সে বিদ্যুতের নেটওয়ার্ক গড়ে তুলে মোটামুটি পার ক্যাপিটা বিদ্যুতের সংস্থান সেটা বাড়িয়েছিল সে সরকার, প্রায় 240 থেকে প্রায় 600-র কাছাকাছি নিয়ে যাওয়া গিয়েছিল, সেটা ঠিক আছে। কিন্তু আবার একই সাথে যে বিগত সরকারের সময় সবচেয়ে যদি বলি যে দুর্বল খাত এবং সবচেয়ে যে জায়গাগুলোতে সরকারের নীতি কাঠামো এবং সামষ্টিক অর্থনীতি সাম্প্রতিক দুর্বলতার জন্য যদি দায়ী করি, তাহলে সেটাও আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। সুতরাং একই সাথে দুটো ঘটনা সেখানে হয়েছে, এবং তার মানে হচ্ছে আপনি অনেক ব্যয়বহুল এক ধরনের কাঠামোতে গিয়েছেন এবং অনেক বেশি করাপশন ওরিয়েন্টেড, অনেক বেশি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে সমর্থন করতে গিয়ে এমন একটা কাঠামোতে বিদ্যুৎ জ্বালানি খাতকে গড়ে তুলেছেন যেটা এখন আমার জন্য আবার বোঝা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমরা যদি আগে থেকে পূর্বতন সরকারের সময় থেকেই যদি আমরা প্র্যাগমেটিকলি চলতাম তাহলে আসলে এতগুলো সমস্যা হতো না। একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল বিগত সরকারের সময়, আপনি জানেন যে কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট 2010, এটি দিয়ে দ্রুত যাতে জ্বালানি বিদ্যুতের কেন্দ্রগুলো যে চুক্তি করা যায় এবং তারা যাতে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারে কুইক রেন্টালের মতো, সেটি করা হয়েছিল। কারণ সে সময় ব্যাপকভাবে লোডশেডিং হতো, আপনি জানেন, প্রচুর বিদ্যুতের ঘাটতি ছিল। আমরাও সেটা সে সময় সমর্থন করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই অ্যাক্টকেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন ভেস্টেড গ্রুপের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাড়তি মূল্যে বিভিন্ন ভেস্টেড গ্রুপকে টার্গেট করে দেওয়া হয়েছে এই সমস্ত সুবিধাগুলো, এবং আমাদের প্রয়োজনাতিরিক্ত কাঠামো তৈরি করা হয়েছে, যেটা আসলে ফলশ্রুতিতে এখন আমাদের জন্য বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে বছরের পর বছর, যেটা আগের সরকারের হিসেব মতোই প্রায় $12 বিলিয়ন তারা ক্যাপাসিটি চার্জ দিয়েছে ওই সরকারের সময়কালে। এই জিনিসগুলো আসলে এড়ানো যেত যদি কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টটা যদি পরবর্তী বছর 2010 থেকে 2013 ছিল, ওই সময় যদি এটা রহিত করে দিয়ে কম্পিটিটিভ অ্যাক্টে যদি সরকার শিফট করতেন। তা করেননি সেই সময়, না করে টার্গেট এই বিভিন্ন গোষ্ঠীকে সে সময় সুবিধা দেওয়া হয়েছিল এক। এবং কন্ট্রাক্টগুলো, একটা তো হচ্ছে ক্যাপাসিটি চার্জের জন্য আপনার পেবেন, আর হচ্ছে কন্ট্রাক্টগুলো অতি মূল্যে করা হয়েছে। যদি কম্পিটিটিভ হতেন তাহলে আপনি অনেক বেশি কম প্রাইসে পেতে পারতেন, সেটা হচ্ছে। দ্বিতীয়ত, আমরা এখন সম্প্রতি আমরা
এনার্জি প্রাইসগুলো আমরা হিসেব করছি, যে মূল্যে আমাদের ভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এই যে ডিজেলের দাম বা পেট্রোলের দাম যেগুলো নেওয়া হচ্ছে, এটাও অতি মূল্যায়িত। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিপিসির মতো প্রতিষ্ঠান প্রফিট করছে। ভোক্তা এদিকে মূল্যস্ফীতির চাপে রয়েছে, সংসার চালাতে পারছে না, তাকে সাশ্রয় করে দেওয়া যাচ্ছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিপিসিকে প্রফিট করছে। এবং এই সরকারের সময় দেখলাম যে একটু চেষ্টা করা হয়েছে মূল্যটি 50 পয়সা কমানো, আমাদের হিসেব মতে এখানে প্রায় 10 টাকার মতো কমানোর সুযোগ রয়েছে ডিজেলে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু আপনি হাত দিচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলো তাকানো দরকার যে মানে প্রাইসিং পলিসিটাও ফল্টি, যেটা এখন কম্পিটিটিভ প্রাইসিং এর নামে যেটা করা হয়েছে সেটা ফল্টি। এবং এই যে ইন্ডাস্ট্রিগুলোতে সেই সময় যখন এই যে উচ্চ মূল্যে তারা অ্যাগ্রি করেছিল সরকার আনইন্টারাপ্টেড গ্যাস দিবে বলে, আমি তাদেরকে সে সময় বলেছিলাম, কারণ আমি এফবিসিসি এর অ্যাডভাইজার হিসেবে ছিলাম, তারা আমাকে ডেকেছিল, তো সেখানে আমি বলেছিলাম যে আপনাদেরকে গ্যাস দিবে কোথায়, আপনারা টাকা দিচ্ছেন, ডলার তো আর দিচ্ছেন না। সরকারের তো ডলার লাগবে, কেননা তাকে এলএনজি আনতে হবে বা কয়লা আনতে হবে বিদ্যুৎ চালানো উৎপাদনের জন্য বা গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য। টাকা দিয়ে তো সেটা আনতে পারবেন, আপনারা টাকা দিচ্ছেন তাকে, এটা দিয়ে আপনি, কেননা সরকারের বিদ্যুৎ জ্বালানি আমদানি করার সক্ষমতা পর্যাপ্তভাবে নেই, এটা এখনো নেই, দুর্ভাগ্যজনক। সুতরাং এই চ্যালেঞ্জটি কিন্তু এখনো ভোগাচ্ছে এবং এই চ্যালেঞ্জটি কিন্তু আগামী বছরাধিক কালও ভোগাবে বলে আমাদের আশঙ্কা। কেননা এই যে পূর্বতন সরকারের এই যে ভুল নীতি, ভুল পলিসি, বিপুল বিনিয়োগ করে কাঠামো তৈরি করা এবং তার জের নিয়ে যাওয়া, এটা শুধুমাত্র বিদ্যুৎ খাতকে এফেক্ট করেনি, এটা সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে এফেক্ট করেছে। যে কারণে সরকার এখন এলএনজি কিনতে পারছে না, যে কারণে সরকার এখন বাকি যে বিভিন্ন কোম্পানির কাছে তার যে বাকি, সেই বাকির টাকা দিতে পারছে না, টাকা ছাপিয়ে বন্ড খুলে দেশি কোম্পানিগুলোকে দিচ্ছে, আদানির মতো কোম্পানির কাছে ডলারে পে করতে হবে বলে পূর্ণ দেওয়ার মতো এখন তার হাতে হয়তো টাকা নেই, এই জন্য অল্প কিছু ডলার দিয়ে তাদের সাথে এখন নেগোশিয়েট করছে। এই সব কিছু হয়ে গেছে আসলে একটা ফল্টি কাঠামোর কারণে। এবং এখানে একটা ভেস্টেড কোয়ার্টার্স সরকারের ভিতরে এবং সরকারের বাইরে, তারা এই জায়গাগুলো আগের সরকারের সময় করেছে। আমাদের যেটা প্রত্যাশা থাকবে এই সরকারের সময় এই ধরনের ভেস্টেড কোয়ার্টার যেন নতুন করে আবার না চেপে বসে। কিন্তু পুরনোগুলোকে রিভিউ করার কোনো সুযোগ আছে, রিনেগোশিয়েট করা? অবশ্যই আছে, কেননা আপনার এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টগুলোর ভিতরে ফোর্স ম্যাজুরি বলে একটা ক্লজ থাকে, যেটাতে সরকার যে কোনো জরুরি পরিস্থিতিতে তার বিদ্যুতের এটা শর্ত বন্ধ করা থেকে শুরু করে যে কোনো কিছু আপনার সাথে রিনেগোশিয়েট করতে পারে। সুতরাং আমরা মনে করি যে সরকার যেহেতু এই মুহূর্তে একটি কমিটি করে দিয়েছে, এই কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টের আন্ডারে যে সমস্ত বিদ্যুৎ চুক্তিগুলো হয়েছে সেগুলো রিভিউ করা, আমরা মনে করি যে তারা এটি রিভিউ করবেন এবং যেগুলো কোম্পানিগুলো অলরেডি টার্ম শেষ হয়ে যাচ্ছে এগুলো যাতে আর রিনিউ না হয়, এগুলো রিনিউ না হয়ে এগুলোকে যদি বের করে দেওয়া হয় এবং একই সাথে প্রাইসগুলো রিনেগোশিয়েট করা হয় এবং একই সাথে নতুন করে যদি রিনিউয়েবলের জন্য স্পেস ক্রিয়েট করা হয়, তাহলে আগামী দিনে সরকারের পক্ষে অনেক কম মূল্যে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে এবং সেটা আমাদের পাওয়ার সেক্টরের জন্য সেটা ভালো হবে। এবং যেহেতু সরকার কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট এখন তারা স্থগিত রেখেছেন এবং একই সাথে তারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে যাবেন, পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফলো করে কম্পিটিটিভ বিডিংয়ে তারা যাওয়ার উদ্যোগ নিয়েছেন। আমরা মনে করি যে এটি সুষ্ঠুভাবে, ট্রান্সপারেন্টলি, ওপেনলি যাতে এগুলো হয় এবং তার মাধ্যমে সরকারের যাতে নাগরিকের স্বার্থের বিষয়টি যেন দেখে। আর একটা সর্বশেষ সাজেশন থাকতে পারে, বেসরকারি খাত যাদের সুযোগ আছে তারা তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের যদি সুযোগ থাকে, যেমন রুফটপ হতে পারে অথবা কোনো কোম্পানির কাছ থেকে তারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে পারে এই রিনিউয়েবল নেওয়ার ক্ষেত্রে, যেটা অনেক কম মূল্যে তারা তাদের কাছ থেকে বিদ্যুৎগুলো নিলে তাদের বিদ্যুতের জন্য যে ব্যয় সেটা যেমন কমবে এবং একই সাথে বিদ্যুতের প্রাপ্যতাও তারা কিছুটা বাড়াতে পারবে। জি, অনেক ফ্যাক্টরি সেটা করছে, নিজেদের ইচ্ছাই করছে, ইনভেস্টমেন্টে করছে। সো খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমি এনজয় করলাম আপনাদের সাথে কথা বলে এবং টিভিএসকে তো অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের, আমরা শুরু করেছিলাম গার্মেন্টস সেক্টর দিয়ে, তো সেটা কিন্তু আরও অন্য সেক্টরে আমরা গিয়েছি। কেন আসলে বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টেই বেশি কনসেন্ট্রেট করছে, তো সেগুলো কিন্তু আমরা বেশ কিছু আনসার পেয়েছি জনাব মোয়াজ্জেমের থেকে। এবং আমরা কিন্তু বাংলাদেশের যে এলডিসি গ্র্যাজুয়েশন, তারপরে পাওয়ার সেক্টর নিয়েও আমরা আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।